নমস্কার, আপনাদের সকলকে সিটি সিনেমায় স্বাগত। আমরা শঙ্কর মুদি নিয়ে কথা বলতে যাচ্ছি তখন শঙ্কর মুদির পোস্টার সারা শহরে এবং সেখানে লেখা রয়েছে একটি রাজনৈতিক ছবি। হ্যাঁ, এটা রাজনৈতিক ছবি, কারণ একটা বিশেষ রাজনীতি নিয়েই গোটা ভারতবর্ষে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আনা হয়েছে এবং প্রান্তিক মানুষজনকে ধীরে ধীরে একটা কোণে ঠেলে দেওয়া হচ্ছে, যার ফলে অর্থনীতিতে যেরকম একটা প্রভাব পড়েছে, সমাজনীতিতেও তার একটা বিশাল প্রভাব পড়েছে। এই দুটো জিনিসকে মিলিয়েই আমাদের ছবি শঙ্কর মুদি। চলে গেলে নাম কাটা যায় মুদির খাতায়, মুদির খাতায়। আমরা 2016-তে ছবি শেষ করেছিলাম, কিন্তু আস্তে আস্তে এতদিন সময় লেগে গেল। আমরা শুরু করি একদম শুরুর দিন থেকে, যখন কৌশিক তোমাকে বোধহয় গোটা চারেক গেঞ্জি দেওয়া হয়েছিল। সেই গেঞ্জিগুলো তুমি ঘরে পরে পরে আরও সেগুলোকে ওয়েদার করেছিলে। এই 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 যে এই যে এই যে চেষ্টাটা বা এই যে অভ্যেসটা বা এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু আমাদের বাংলা ছবিতে প্রায় নেই বললেই চলে এখন। মানে কস্টিউম দিনেই পড়লেই হয়, যদিও অনেক আগে থেকে তার ব্যবস্থা করা হয়, তবুও সেই কস্টিউমের সঙ্গে যে অভ্যস্ত হওয়া, সেটা কৌশিক বেশ কিছুদিন ধরে করেছিলেন। পড়েছি এবং তারপরে মাটিতে গড়াগড়িও করেছি ওটা পড়ে, হ্যাঁ, যাতে ধোয়া না হয় এবং ময়লাটা আস্তে আস্তে হোক ওরকম, নইলে তো এটা মাটিতে ঘষে হয় না। এইভাবে করে সেটা পড়ে নিজের একটা স্বাচ্ছন্দ্য তৈরি হয় যে আমায় কীরকম দেখাচ্ছে। ওটা পড়লে আমাকে শঙ্কর মুদির মতো লাগছে, আমি দেখছি। কাঁধে একটা গামছা নিলে পরে ওইটুকুনি একটা বিশ্বাসযোগ্যতা নিজের কাছে তৈরি হয়। নাহলে বাড়িতে আর বাকি যে উপকরণ রয়েছে তার মধ্যে আমার মুদি হওয়া খুব মুশকিল ওইটার মধ্যে, কিন্তু সেইটা একটা হয়েছে। চলে গেলে নাম কাটা যায় মুদির খাতায়, মুদির একটা প্রচণ্ড ঝড়ের দৃশ্য আছে, যেখানে প্রচণ্ড হাওয়া দেবে এবং বোঝা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, ঝাঁট আসছে। সেখানে আমাদের কৌশিক সেনের মা চিত্রাদি এই অভিনয়টা করছেন এবং আমাদের কৌশিক শঙ্কর মুদি একটা ছাতা নিয়ে বেরিয়ে এসে ওনাকে পৌঁছতে যাবে। ছাতাটা বাইরেও এসছে, ছাতাটা খোলার চেষ্টা করছে, ছাতাটা প্রথমে সোজা হয়ে উল্টে গেল, তারপরে আবার ভাঁজ করলো, তখনও 3-4 অক্ষরের কী সব বললো এবং আমি সেটা কানে শুনতে পাচ্ছি। তবে বলছি কাটতেই হবে, কোনো উপায় নেই, এ সোজা হবে না। বলতে বলতে ছাতাটা সোজা হলো এবং তারপরে কৌশিক কিন্তু ওই পুরো শটটা দিলেন। মজা হচ্ছে যে ওই শটটা রাখা রয়েছে, যারা দেখবেন তারা বুঝতে পারবেন যে ওটা অভিনয় করে হয় না, ওটা হয়ে গেছে এবং কি মজার জিনিস হয়েছে কবিরদা, দেখলে, তুমি তো দেখেছো, খুব মজার জিনিস একটা হয়েছে। তো এই সমস্ত করতে করতে আমরা করেছি এবং মানে বাংলা ছায়াছবিতে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতাকে নিয়ে কাজ করার আমার অভিজ্ঞতা সেটা অনবদ্য। এবং আমি বুঝতে পারছিলাম যে আমি যে শঙ্কর মুদিকে চাইছি, সেই শঙ্কর মুদি আমার চোখের সামনে এবং সেটা নিয়ে কোনো কথা হবে না। এবং যখন সেই শঙ্কর মুদি যখন ভেঙে পড়ছে, যখন লড়াইয়ের শেষ পর্যায়ে এসে তার একটা আলাদা চেহারা দেখতে পাচ্ছি, তখন যে কি চোখ ফেটে কান্না আসছে আমার নিজের একজন পরিচালক হিসেবেই। আমি জানি দর্শকদের মধ্যে সেটা একটা অন্য অভিঘাত তৈরি করবে, আশা করব। তোমার রেগুলার খদ্দের বাইরে গিয়ে কেনাকাটা করলো, তোমার দোকানে কেউ এলো না, তো প্রবলেমই প্রবলেম। এবং আমার সঙ্গে রয়েছেন কবির সুমন। কবিরদা এই ছবির গান করেছেন। এই ছবির গান করার জন্য এগেন আমি যেরকম কৌশিক ছাড়া এই ছবিটা ভাবতে পারতাম না, কারণ কৌশিকের জন্য আমরা এই ছবিটাকে পিছিয়েছি, শিডিউল পিছিয়েছি, শুটিং পিছিয়েছি করেছি। ঠিক সেরকম কবিরদা ছাড়াও এই গান লেখা সম্ভব হতো না। এই কান পেতে শোনো হাতুড়ি এখনো শ্রমিকের গান গায়, এই লাইন লিখতে পারতো না কেউ। কবিরদা, অনেক ধন্যবাদ যে তুমি শেষ পর্যন্ত এই ছবির সুরকার হয়েছো। 7 দিন 10 দিন এখানে না ফরেনে,
আমাদের কারবার ফাঁকা যাবে মেনে নে কালোদার ঠেক আমি গর্বিত যে এই ছবির সঙ্গে আমি যুক্ত থাকতে পেরেছি। অনেকেদের এই ছবি এবং আমাদের এই ছবি, এই একটা ছবি যেটার কাজ করতে করতে আমি কিন্তু শুটিংয়ে ছিলাম না কখনো, কিন্তু কোথায় যেন একটা হাওয়া আসছিল। পরে যখন ছবিটা দেখলাম তখন বুঝলাম যে প্রত্যেকে এই ছবিটার অবিচ্ছেদ্য অঙ্গ। সবাই যে খুব বড় রোল করছেন তা নয়, কৌশিক খুব বড় রোল করছেন, কিন্তু সবাই তো না, কিন্তু প্রত্যেকে, আমি আলাদা করে নাম করছি না, একটা ব্রিলিয়েন্ট একটা সুসম্বদ্ধতা এই ছবিতে, একটা রাজকীয় সুসম্বদ্ধতা, অথচ পেডেস্ট্রিয়ান, অথচ সাধারণ মানুষের ভাষায়। অনিকেতের সবচেয়ে বড় কৃতিত্ব যে আমার এটা একটু বলতেই হচ্ছে, না বলে আমার উপায় নেই, যে যাকে আমরা অনেকেই ভাল্টার বেনিয়ামিন, যাকে আমরা অনেকেই মার্ক্সবাদী দৃষ্টিকোণ থেকে দেখা সাহিত্য ইত্যাদির একজন পথ নির্দেশক বলে মনে করি, তিনি তার অথরাস প্রডিউসার এই প্রবন্ধে লিখছেন যে একটা সাহিত্যের রাজনৈতিক মূল্য কিন্তু তার রাজনীতির মধ্যে না, সাহিত্য মূল্য ব্যতিরেকে নয়, সাহিত্য মূল্যটা পরিপূর্ণ করেই তবে তার রাজনৈতিক মূল্যটা উঠে আসে। অনিকেত বাবুর এই ছবিটা, অনিকেতের এই ছবিটা কিন্তু একটা ছবি, রাজনৈতিক ছবি কিনা সেটা পরের কথা, এটা একটা ছবি যেটা ছবি হিসেবে অসামান্য এবং তার মধ্যে থেকে উঠে আসছে এর পলিটিক্যাল মূল্যটা। আমার মনে হয় এইখানে ছবিটার একটা বড় জায়গা, এবং এখানে আমরা সবাই আমরা এর মধ্যে হাজির আছি। আমরা 15ই মার্চ আপনাদের কাছাকাছি সমস্ত সিনেমা হলে শঙ্কর মুদি থাকবে। আমি বলবো আপনাদের ছবি, আপনাদের জন্য ছবি দেখুন এবং দেখে নিজের অতীতটা, নিজের কিছুদিন আগে ফেলে আসা সময়গুলোকে ঝালিয়ে নিন এবং তারপর ঠিক করুন আগামী দিনে কিভাবে চলতে হবে। নমিতার ব্লাউজের দোকানটা অর্ধেক দিন বন্ধ, শঙ্করের দোকানের কেক পরশু থেকে পড়ছে। রাধে কৃষ্ণ বলেছিল এলাকার উন্নতি হবে, এখন সব উন্নতির সালা মলে। শঙ্কর মুদি যেই মুভিটার জন্য আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি, কৌশিক গাঙ্গুলিকে ঘিরে, মুদি দোকান ঘিরে কেন্দ্র করে যে গল্পটি, এখানে আমার চরিত্র হলো সীতা, চরিত্রের নাম সীতা, যে পাড়ারই একটি খুব সাধারণ মেয়ে যে প্রেমে পড়ে যায় একজন অটোরিকশা চালকের সাথে, মানে ওরকমই আর কি। তো তার বিয়ে হয়, বিয়ের পর তার সংসার ঠিক হয় না, ঠিক রকম যায় না, অশান্তি ঝঞ্ঝাট এইসব চলতে থাকে। তারপর সে বেছে নেয় মৃত্যুকে, সুইসাইড করে। তো সেই মেয়েটি যায় শঙ্কর মুদির দোকানে, মানে মুদি দোকানে, সেই ইঁদুর মারার বিষ কিনতে, যেটা খেয়ে অ্যাকচুয়ালি তখন মরে না, কিন্তু পরে আবার অন্যভাবে মারা যায়। তো সেটাই হলো ব্যাপার, যে গল্পটি খুব অন্যরকম। মানে আমি ভীষণ ব্লেসড যে আমি কৌশিকদা, তারপর আরও অঞ্জন দত্ত, শাশ্বতদা, রুদ্রনীলদা, যিশুদা, অনিকেতদার ডিরেকশানে আমি কাজ করে আমি ভীষণ কৃতজ্ঞ, ভীষণ গর্বিত। মানে আমি টেলিভিশন ইন্ডাস্ট্রির একজন, তো এটা আমার ডেবিউট, প্রথম ছবি, তো সেখানে একটা ছোট্ট অংশ হতে পেরেই আমার ভীষণ ভালো লাগছে। কেউ আছো? অসম লড়াই নয় আত্মহত্যা। সীতা সুইসাইড করেছে। এত পচা গন্ধ কিসে? এই ছবিটা তো একটি পাড়াকে কেন্দ্র করে, যে পাড়ার মধ্যে একটা দোকান, যেটা শঙ্কর মুদির দোকান, এবং এই ছবির মানে বক্তব্যটা এমনই, খুব ছোট্ট চরিত্রটা নিয়ে জন্য কিছু বলতেই পারবো না আমি, খুবই ছোট্ট একটা চরিত্র, ওই পাড়াতেই একটা দোকান যেখানে একটা টেলারিং শপ একটি মেয়ে ভাড়া নিয়ে চালায়, এরম একটা চরিত্র, আলাদা করে কিছু নেই। এই গল্পটা, পুরো গল্পটাকেই কমপ্লিট করতে, যেহেতু ওটা একটা পাড়ার মোড়, তো যেহেতু অনিকেতদের সাথে এর আগে কাজও করেছি এবং এই সাবজেক্টটা এতটাই মানে লোভনীয়, যেটার সঙ্গে যুক্ত হওয়ার একটা লোভও ছিল, তো একটা খুব ছোট্ট চরিত্র করছি, ভালো লাগবে আশা করছি সবার দেখতে। ভোরের সকাল আজকের কত ধার বলতো? কত? 24,000 কোটি। তাহলে আর কি গলায় দড়িতে ঝুলে পড়তে বলো।
যে সময়টায় আমাদের শহরে বিশ্ববাজার ঢুকলো, বিদেশি ব্র্যান্ডগুলো ঢুকলো, বিদেশি বিক্রি পদ্ধতি ঢুকলো, সেই সময়টায় মল যে সময় আমাদের শহরে এলো, সেই সময়টায় মল আসার কারণে এবং বিদেশি ব্যবসা নীতি আমাদের এখানে আসার কারণে আমাদের সমাজের কি কি পরিবর্তন হতে শুরু করলো, পাড়া ব্যক্তি মানুষের জীবন এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জীবন, তাদের লড়াই, কি কি রকম সব অদল বদল ঘটতে শুরু করলো, সেইগুলো নিয়েই এই ছবিটা। তোমার রেগুলার খদ্দের বাইরে গিয়ে কেনাকাটা করলো, তোমার দোকানে কেউ এলো না, তাহলে তো প্রবলেমই প্রবলেম। 7 দিন 10 দিন এখানে না পড়ে। আমি যে চরিত্রে অভিনয় করেছি সেটি ওই পাড়ারই একটি ছেলে, যার কোনো নির্দিষ্ট কোনো অর্থনৈতিক দিক থেকে সে যে রোজগার করে এরকম কোনো কাজ তার কাছে নেই। তো পাড়াতে যা কিছু ঘটনা ঘটে, যার যা প্রয়োজন হয় সেই প্রয়োজনের পাশে গিয়ে ছেলেটি দাঁড়ায়। বিশেষ কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক মতামতের কথা বলে না, কিন্তু ফ্রান্সিসকে খুঁজে পাবে তো বটেই। কারণ হচ্ছে এইটা একটা জ্বলন্ত সমস্যা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে। যখন আমরা ওপেন মার্কেট ইকোনমিকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, তখন পাড়ার ছোট ছোট দোকানগুলো, ছোট ছোট ব্যবসায়ী, তাদেরকে লড়তে হচ্ছে কর্পোরেট সেক্টরের সঙ্গে, তাদেরকে লড়তে হচ্ছে মলের সঙ্গে। তো সেই লড়াইটা এই ছবিতে পুরোটা ছড়িয়ে রয়েছে এবং সেই পাড়ার মানুষগুলোর আস্তে আস্তে কী অবস্থা হচ্ছে, ফ্রান্সিসের কী অবস্থা হলো শেষ পর্যন্ত, এই সবটা বিষয় নিয়ে হচ্ছে এই ছবিটা, যেটা দর্শককে ছুঁয়ে যায়। গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশন শঙ্কর মোদিতে আমার রোলটা হচ্ছে বিশেষ শঙ্কর মোদি। আমি এখানে শঙ্কর মোদির বইয়ের রোলটা অভিনয় করেছি। এটা একটা বিহারি কাপল, কিন্তু শঙ্কর অনেক বেশি মেলামেশা এই পল্লী, এই মহল্লার সাথে আছে, কিন্তু বউটা একটু ঘরকুনো এবং বউটা অনেক বেশি তুলনামূলকভাবে শঙ্করের থেকে গ্রাম্য রোলটা। আর এদের দুজনের একটা ব্যক্তিগত গল্প হচ্ছে যে এদের কোনো সন্তান নেই, ফলে এই বউটা একটু মরজ থাকে, কথা কম বলে, একটু দুঃখী দুঃখী ভাব আছে। তো গল্প যত এগোয় তখন এই মেয়েটি একটা বাচ্চা মেয়ে পায়, সেটা কী করে আসে সেটা গল্পই বলে দেবে। সেই মেয়েটিকে আঁকড়ে ধরে এই বউটা এবং একেবারে সন্তান সম মানুষ করতে থাকে। এটাই ওর মেয়ে। মেয়েটি কথা বলতে জানে না, কিন্তু তাতে কোনো কমিউনিকেশন গ্যাপ হয় না এদের। অ্যাপারেন্টলি এরা সুখী পরিবার, এদের কোনো অভাব নেই, অভাব ওই সন্তানের অভাব ছিল। এবং পরবর্তীকালে যে মূল গল্পের যে বিষয়ের উপরে ছবিটা, যে পাড়া কালচার, মহল্লা কালচার যেটা চলে যাচ্ছে, এই তার উপরে বেস করে গল্প। এবং ফাইনালি শঙ্কর সুইসাইড করে। বাকিটা বলবো না, সবটাই বলে দিলে গল্পটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকের গল্প এটা একটা ক্রাইসিসের গল্প, এটা একটা মূল্যবোধের গল্প। আমার ধারণা যে দর্শকদের এই ছবিটা খুব ভালো লাগবে, অন্য মেজাজের ছবি একটা। যাওয়া ঘরে সীতার আগুনে ধার দেনা ঘর করে। সিটি সিনেমা যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছেই আমাদের এটা আবেদন, এই শঙ্কর মোদি পরিবারের তরফ থেকে আপনারা আসুন, এই ছবিটা দেখুন, বন্ধুদের দেখতে বলুন, সবাইকে দেখতে বলুন। রাজনৈতিক সামাজিক কোনো কিছুই ভাবার দরকার নেই, একটা ছবি হিসেবে, সিনেমা হিসেবে দেখতে আসুন, পারিবারিক ছবি হিসেবে দেখতে আসুন, ভাল লাগবে সবার। মোদি খাতায় যেমন চলে গেলে নাম কাটা যায়, মোদির খাতায়